মঞ্জুরুল হক, এর ফলে বাংলাদেশ কিভাবে কি ধরনের মানে এফেক্টেড হতে পারে? কারণ পরিস্থিতি আমরা দেখছি যে ভারতে বেশ কিছু বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে ভারতের গণমাধ্যমগুলো খবর প্রকাশ করেছে। এই ব্যাপারে যদি একটু বলতেন। তার জয়ন্ত মঞ্জুরুল হক, আপনার কাছে আসার আগে এই ভারতে যেসব বাংলাদেশিদেরকে আটক করা হয়েছে তাদের পরিচয় কি জানা গেছে? তারা কারা, তারা কেন সেখানে গিয়েছিল, এই বিষয়ে কি আমরা জানতে পেরেছি কিছু? না, নিশ্চয়ই জিজ্ঞাসাবাদ হচ্ছে এবং নিশ্চয়ই ইন্টেলিজেন্স ব্যুরো এটা নিয়ে খোঁজ খবর করছে। জি জি, মঞ্জুরুল হক। ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলো, একেবারে সরাসরি যুদ্ধ, কনফ্রন্টেশন একদম শুরু হলো। যুদ্ধ শুরু হলে যেটা হবে সেটা হলো, বাংলাদেশের ক্ষেত্রে যেটা ঘটবে সেটা হলো যে এখন সামাজিক মাধ্যমের বাড়বাড়ন্ত হওয়াতে যেটা হয় যে ডিসইনফরমেশনটা খুব বেশি হয়। ডিসইনফরমেশন বিভিন্ন মাধ্যমে হতে পারে, সামাজিক মাধ্যমে খুব বেশি হয়, কারণ এখানে লায়াবিলিটি থাকে না। তো আমি একটা বাজে খবর দিয়ে বা একটা মিথ্যা খবর দিয়ে 2 মিনিট পর সেটা ডিলিট করে দিলাম, কিন্তু সেই 2 মিনিটের ভিতরে যে ক্ষতিটুকু হওয়ার সেটা কিন্তু ঘটে যায়। তো এরকম কিছু ঘটলে বাংলাদেশে এর একটা রিপারকেশন হবে। রিপারকেশনটা এরকম হবে, মিছিল মিটিং হলো, ভাঙচুর হলো, এমনকি এমনও হতে পারে যে এখানকার রেডিক্যালিস্টরা হয়তো ইন্ডিয়ান বর্ডারের দিকে একটা লং মার্চও করতে পারে। আর যদি এরকম হয় যে ভারতের বিভিন্ন জেলায়, ধরুন মুর্শিদাবাদ বা মালদা বা এরকম কোন জেলায় যদি স্লিপার সেল সক্রিয় হয়ে ওঠে, তো সেই ক্ষেত্রে ভারতকে এখানেও তাদেরকে কিন্তু শক্তি প্রয়োগ করতে হতে পারে। তো সেই শক্তি প্রয়োগ করতে হলে সেটাকেও এক ধরনের যুদ্ধ হিসাবে কিন্তু ট্রিট করা হবে, ট্রিট করা যেতে পারে। যে বাংলাদেশ থেকে স্লিপার সেল এসে এখানে অ্যাক্টিভ হচ্ছে, বাংলাদেশের থেকে একটা মিছিল এসে বর্ডারে এসে লং মার্চ করে যুদ্ধ থামানোর কথা বলছে, বা মুসলিম ভাইদেরকে না মারা হয় এইসব কথা বলছে, বা কাশ্মীরে মুসলিমদের উপরে যেন গুলি না চালানো হয় এইসব কথা বলছে। এখন ধরুন গাজাতে যে ঘটনাটা ঘটছে, আমরা এখান থেকে বিশাল মিছিল করছি, কয়েক হাজার কয়েক লাখ লোকের মিছিল করছি। আমরা তো যাই যে কিছু করতে পারবো না, আমরা তো গাজায় যেয়ে কিছু করতে পারবো না, ইসরায়েলে যেয়ে আমরা কিছু করতে পারবো না, তারপরেও কিন্তু আমরা করছি। আমরা বাটার দোকান লুটপাট করছি, আমরা এই বিভিন্ন ইহুদির কথা বললে পেপসির দোকান, কোকের দোকান ভাঙচুর করছি আমরা, তারপরে ওই যে বিভিন্ন ফাস্টফুডের দোকানগুলো ভাঙচুর করছি, যে আমেরিকান বা এগুলো ইহুদি মনে। তো এই ঘটনাগুলো পাকিস্তান যদি কোনো কারণে যুদ্ধটা শুরু হয়, এই ঘটনাগুলো বাংলাদেশে আবার ঘটবে। সেই ঘটনাগুলো ঘটলে সরকার সেটাকে হ্যান্ডেল করতে পারবে বলে আমি বিশ্বাস করি না, কারণ সরকার মবকে আজ পর্যন্ত হ্যান্ডেল করতে পারেননি। গত 9 মাস ধরে যে মব ভায়োলেন্স হচ্ছে, গত 10 দিন আগেও আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন, আর মব ভায়োলেন্স করতে দেওয়া, মবকে বাড়তে দেওয়া হবে না। আর শব্দটি আর বাড়তে দেওয়া হবে না মানে এতদিন বাড়তে দিয়েছি, হ্যাঁ, এটা প্রমাণ করে যে এতদিন আমরা বাড়তে দিয়েছি, এতদিন ছাড় দিয়েছিলাম, আর ছাড় দেওয়া হবে না। এই বিষয়টি বলার পরের দিনই কালকে একটি সেলুন ভাঙা হয়েছে, যেই সেলুনটিতে সাইনবোর্ড লেখা ছিল যে এখানে মুক্তিযোদ্ধাদের চুল কাটা হয় বিনা পয়সায়। এবং এই ভদ্রলোক এর বাবা দাদা 14 পুরুষ 1971 সাল থেকে এই সেলুনটি এইভাবে চালান এবং মুক্তিযোদ্ধাদের চুল কাটেন কোনো পয়সা ছাড়া। এই সেলুনটি ভাঙা হয়েছে। এই সেলুনটির ভিতরে শেখ হাসিনার ছবি ছিল, বঙ্গবন্ধুর ছবি ছিল, অন্যান্য ছবি ছিল, তারপরে হিন্দু দেবদেবীদের ছবি ছিল, সবগুলো এনে মাটিতে ভাঙা হয়েছে। তো এই মব ভায়োলেন্সটা ঘটলো কিন্তু গতকালকে। এখন স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি একজন আর্মির প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল, তিনি আমাদের মতো এলিতেলি কোনো লোক নন, আমার সাধারণ কোনো মানুষ নন। তিনি একজন প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল। তিনি যদি বলেন যে আর মব বাড়তে দেওয়া হবে না, আমাদেরকে বিশ্বাস করতে হয় যে হ্যাঁ ঠিক আছে, উনি মব বাড়তে দেবেন না। কিন্তু আমরা দেখছি, চোখের সামনে দেখছি যে উনি মবকে কন্ট্রোল করতে পারছেন না। ইন দ্যাট সেন্স আমি বলছি, যদি পাকিস্তান ভারত সরাসরি যুদ্ধ শুরু হয়, সেক্ষেত্রে বাংলাদেশে এই মব ভায়োলেন্সটা ঘটবে। বাংলাদেশে হিন্দুদের বাড়িঘরদের উপরে আক্রমণ হবে, সংখ্যালঘুদের উপরে আক্রমণ হবে। সেইটা বাংলাদেশের সরকার কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবে আমি সন্দিহান, যথেষ্ট সন্দিহান। সুতরাং বাংলাদেশ সেভাবেও কিন্তু এই ধরনের একটা প্রক্সি ওয়ারের ভিতরে জড়িয়ে যেতে পারে। প্রক্সি ওয়ার নিয়ে আমি আগেও কথা বলেছি, সেটা আজকে এখন কথা বলবো, কিন্তু তার আগে
ভারত মানে ভারত বাংলাদেশ সীমান্ত সিল করার আগে জয়ন্ত রায় চৌধুরী অনেকেই অনেকেই যারা উগ্র ধর্মীয় বিশ্বাসী এরকম মানুষরা মুর্শিদাবাদ ওই অঞ্চলগুলোতে গিয়েছে, এবং আপনি জানেন যে সেভেন সিস্টার্স নিয়ে তারা বেশ হুমকি ধামকি দিয়েছিল, চোখ রাঙানি দিচ্ছিল, নানানভাবে উত্তেজনামূলক কথাবার্তা তারা বলেছিল। আপনাদের কি মনে হয় তাদের একটি অংশ এরই মধ্যে ভারতের ওই অঞ্চলগুলোতে অবস্থান করছে? ও করতে পারে, সেটা একটা ভয় সবসময় থাকে, এবং সেটা নিয়ে নিশ্চয়ই আমাদের ইন্টেলিজেন্স ব্যুরো এবং স্টেট ইন্টেলিজেন্স ব্যুরো গুলো এটা নিয়ে গবেষণা করছে। যাদের পিক আপ করা হয়েছে তাদের অবভিয়াসলি আন্ডার ওয়াচ বেশ কিছুদিন রাখা হয়েছিল, তারপরেই তাদের পিক আপ করা হয়েছে। কারণ একটা লোককে তো এমনি এমনি ওঠানো যায় না, তাকে আগে বুঝতে হয় যে সেই লোকটা আদৌ কিছু গন্ডগোল করছে কিনা, সে বিদেশি কিনা প্রথমত। কারণ কাউকে তো দেখে বোঝা যাবে না যে সে বাংলাদেশি না ভারতীয়, সব তো আমাদের তো ডিএনএ এক। তো সেই জন্য যে যাই বলুক, তো সেইভাবে বোঝা যায় না। তো সেই ফলো করে তাদেরকে অনেকদিন ধরে চিন্তা করে এটা করে। আর আমি দেখেছি, আমি তো 3 বছর কলকাতায় পোস্টেড ছিলাম, সেই সময় আমি দেখেছি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এ ব্যাপারে কিন্তু খুব সক্রিয়, খুব ভালো কাজ করে। ওয়েস্ট বেঙ্গলের গোয়েন্দা ডিপার্টমেন্ট যথেষ্ট ভালো কাজ করে। এবং মঞ্জুরুল হক, এই যে আমাদের ডিএনএ এক, হ্যাঁ, তারপরও আমরা যে এই শত্রুতামূলক আচার আচরণের মধ্যে আছি, এর তো কোনো শেষ নাই, সীমা পরিসীমাও নাই। এটা একটা বিরাট ঐতিহাসিক গবেষণারও বিষয়, সেদিকে এখন না যাই। কিন্তু যদি ভারত মানে ভারত পাকিস্তান যুদ্ধে যেভাবে করে এখন জড়াচ্ছে, আমার মনে হয় যেভাবে করে এখন জড়াচ্ছে সেটি অব্যাহত থাকলে আমার তো ধারণা বাংলাদেশ থেকে অনেকেই যাবে পাকিস্তানের হয়ে যুদ্ধ করতে। কারণ এরই মধ্যে অনেক এরকম ঘোষণা দিচ্ছে, অনেকে পাকিস্তানে কি আফগানিস্তানে গিয়েছিল যুদ্ধ করতে, অনেকে ফিলিস্তিনে গিয়েছিল যুদ্ধ করতে। আপনার নিশ্চয়ই সেগুলো মনে আছে। তো পরিস্থিতিটা কোন দিকে যাবে? হ্যাঁ, সেটা যেতে পারে, সেটার কথাই বলছি যে আমাদের এখানে যুদ্ধ হবে লাইন অফ কন্ট্রোল কেন্দ্রিক বা পিওকে কেন্দ্রিক। যদি যুদ্ধ হয়, সেই যুদ্ধটার আঁচ আমাদের এখানে লাগার কোনো কথা না আইনত এবং মানে ভৌগোলিক কারণে আমাদের এখানে লাগার কথা না। কিন্তু তারপরেও দেখা যাবে যে আমাদের এখানে একটা অস্থিরতা হচ্ছে। এই অস্থিরতাটা সামলানোর জন্য সরকার যথেষ্ট রকম আন্তরিক নন। আমরা যেটা গত 9 মাসে সরকারের কর্মকাণ্ড দেখেছি, তাতে এই ধরনের মব ভায়োলেন্স, মব ক্রিমিনাল, মব জাস্টিস যেটাই বলি না কেন আমরা, তারা এটাকে বরং উস্কে দিচ্ছেন, তারা এটাকে ব্যবহার করছেন নিজেদের স্বার্থে। যে তারা নিজেরা সরাসরি কাউকে কিছু করছেন না, পাবলিককে ব্যবহার করলে বলা যায় যে এটি উচ্ছৃঙ্খল জনতা করেছে। হ্যাঁ, এটা তখন আর কোনো আইন প্রয়োগকারী সংস্থা, ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টকে তখন আর দোষ দেওয়া যায় না, বলা যায় যে এটা উচ্ছৃঙ্খল জনতা। এই মবটা এটা হবে, বাংলাদেশ থেকে পাকিস্তানে যাওয়ার জন্য চেষ্টা করা হবে। গজওয়াতুল হিন্দ বলে ঘোষণা দিয়ে মিছিল টিছিল হবে, গজওয়াতুল হিন্দ কায়েম করব, ভারতকে দখল করব। এটা তো আমাদের একজন উপদেষ্টা সেই আগস্ট মাসেই দিয়ে দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গের এক অংশ, ত্রিপুরার এক অংশ, মিজোরাম এবং এই নিয়ে মেঘালয় নিয়ে বিশাল একটা ম্যাপ তৈরি করেছিলেন যে এইটা হবে বাংলা। এটা কায়েম না হওয়া পর্যন্ত বাংলাদেশ পুরোপুরি স্বাধীন নয়। তো পরবর্তীতে উনিও এরকম 2-1 দিন পরে পোস্ট সরিয়ে নিয়েছিলেন। কিন্তু এই জিনিসগুলো তো সার্কুলেট হয়েছে, এটা তো বিশ্বময় সার্কুলেট হয়েছে যে বাংলাদেশের সরাসরি সরকারের সঙ্গে জড়িত এরকম লোকজনও ভাবছে যে এই অংশগুলো তারা নিয়ে নেবে। কোন সাহসে ভাবছে? আপনি এরকম করে বললে তো ভুল হবে, কারণ আপনাকে তো বলতে হবে মাস্টার মাইন্ড বলেছিলেন। মাস্টার মাইন্ড না বললে তো বোঝা যাবে না। মাস্টার মাইন্ড বলেছিলেন। মাস্টার মাইন্ড নিজেও একজন আসলে বলির পাঠা। মাস্টার মাইন্ড, আসল মাস্টার মাইন্ড আর এক মাস্টার মাইন্ডের উপরে বিষয়টি চাপিয়ে দেওয়ার জন্য তাকে মাস্টার মাইন্ড বলেছিল, এটা সবাই জানে। যাই হোক, এখন ঘটনাটা হলো যে এই যে আমি পাকিস্তান চলে যাব যুদ্ধ করার জন্য, হ্যাঁ, বা ভারতকে দেখে নেব, এই ধরনের যে অ্যালার্জিগুলো যদি সরকার হ্যান্ডেল করতে ব্যর্থ হয়, তাহলে এখানেও এনার্কি হবে, এবং এনার্কি হলে ভারতকে বাধ্য হয়ে এদিকেও নজর দিতে হবে। জি, সঙ্গে কখনো তারা বলছে যে সেভেন সিস্টার্স দখল করে নেবে, কখনো তারা বলছে গৃহযুদ্ধের ওই যে মাস্টার মাইন্ড গৃহযুদ্ধের জন্য
প্রস্তুত হতে বলেছে, হ্যাঁ, কখনো তারা বলছে চোখে চোখ রেখে কথা বলবে, নানান ভাবে ভারতকে উত্তক্ত করার চেষ্টা করেছে। ভারত এক ধরনের খামোশি হয়ে আছে আর কি। হ্যাঁ, এখন এখন যে ভারতের আদার ফ্রন্টে যে উত্তেজনা, সেই উত্তেজনার সঙ্গে আমাদের এই ফ্রন্টের উত্তেজনা, এই সব মিলিয়ে পুরো অঞ্চলটিকেই আমরা যেটা শুনতে পাচ্ছি যে এখানে একটা সুপার পাওয়ারদের একটা একটা তাদের অনেক রকম কি বলবো প্রভাব, তাদের অনেক হিসাব নিকাশ। এদিকে আরাকান, হ্যাঁ, ওইদিকে আমেরিকা বসে আছে, ওইদিকে রাশিয়ার যুদ্ধ জাহাজ আমাদের পোর্টে এসে বসে আছে। সব মিলিয়ে বাংলাদেশ একটা কুরুক্ষেত্র হতে যাচ্ছে কিনা, বাংলাদেশের ভূমি যুদ্ধক্ষেত্রে পরিণত হতে যাচ্ছে কিনা? যাচ্ছে। আমি এটা আমার একটা লেখায় বলেছিলাম যে আগে আমরা বলতাম যে আগুন নিয়ে খেলা, আগুন নিয়ে খেলছি। তো সেই আগুনগুলো ছিল হচ্ছে কাঠের চুলোর আগুন বা স্টোভের আগুন কিংবা ইলেকট্রিক হিটারের আগুন। এখন আমরা যে আগুনটা নিয়ে খেলছি সেই আগুনটা হচ্ছে বয়লারের আগুন, অর্থাৎ জ্বলন্ত বয়লারের আগুন নিয়ে আমরা খেলা করতে চাচ্ছি। আমাদের এখানে চিটাগং এর নিম্নাঞ্চল জুড়ে কক্সবাজার থেকে শুরু করে শিলখালী থেকে শুরু করে সমস্ত জায়গায় মানে মিয়ানমার সরকার, আরাকান আর্মি, রাখাইন স্টেট, চীন কুকি স্টেট এইসব নিয়ে মিজোরামকে এক্সপ্যান্ড করা, ত্রিপুরা থেকে মাত্র 22 কিলোমিটার হচ্ছে সমুদ্রপথ, ত্রিপুরার থেকে ওগুলো এক্সপ্যান্ড করা, সবকিছু মিলিয়ে এখানে যে খেলাটা চলছে সেই খেলায় বিশ্বের 4টি সুপার পাওয়ার ইনভলভ ইতিমধ্যে। ভারত তো আছেই, চায়না আছে, রাশিয়া আছে, আমেরিকা আছে। তো এই যে সবাই যে খেলছে, আমাদের বোঝা উচিত যে এই সুপার পাওয়ারদের কাছে এদের তুলনায় আমাদের শক্তি কতটুকু, আমরা আমাদের অবস্থানটা কোন জায়গায়, হ্যাঁ আমরা আমাদের অবস্থানটা কোন জায়গায়, আমাদেরকে কে সাপোর্ট দেবে? কেউ না। আমাদের সবচেয়ে বড় সাপোর্টের জায়গাটা হচ্ছে ভারত। 4200 কিলোমিটারের উপরে তার সাথে আমার সীমান্ত। তো সে যদি আমার বড় শত্রু হয়ে যায় তাহলে তো আমাকে তুরস্ক, মিডল ইস্ট থেকে এসে আমাকে সাপোর্ট দিতে পারবে না, চীন আমাকে সাপোর্ট দিতে আসবে না, কারণ চীনের মিয়ানমারে বিলিয়ন বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট, সে আসবে না। তো আমাদের ওই প্রথম যে কথাটায় আসছি যে আপনি যেটা বলছেন যে বাংলাদেশ কেন পায়ে পা দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করছে, তো এটা তো শুরু করেছিলেন আমাদের ডক্টর ইউনূস। উনি ক্ষমতা গ্রহণ করার আগেই উনি ফ্রান্সে বসে উনি যে ভাষণটি দিয়েছিলেন সেখানেই উনি বলেছিলেন ভারত যেন আমাদের দিকে শত্রুতামূলক ভাবে না তাকায়, তাহলে আমরা ভারতের 7 সিস্টারও কিন্তু অস্থির হয়ে উঠবে। উনার এই কথাটা বলাটা কিন্তু ফর নাথিংও না, উদ্দেশ্যহীনও না। এটা বুঝতে হবে যে ক্ষমতাটা চালাচ্ছেটাকে, বাংলাদেশের ক্ষমতা বেসিক্যালি রয়েছে সেনাবাহিনীর হাতে। সেটা হচ্ছে মাসল পাওয়ারটা সেনাবাহিনীর হাতে, আর টেকনিক্যাল পাওয়ারটা জামাত নেতৃত্বে ইসলামিস্টদের হাতে। ডক্টর ইউনূস হচ্ছে এখানে একজন স্পোকসম্যান, কোট আনকোট। ডক্টর ইউনূস হচ্ছেন একজন স্পোকসম্যান। তিনি স্মার্ট, ভালো ইংরেজি বলেন, ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় ফেমাস, পৃথিবীর সব দেশ তাকে চেনে। তার বাড়িতে পুরস্কার দিয়ে একটি রুম ভর্তি হয়ে গেছে, এমন কোন পুরস্কার নেই পৃথিবীর যা তিনি পাননি। সুতরাং এরকম একটি ফেজকে সামনে রেখে নেপথ্যে সরকার চালাচ্ছে বাংলাদেশের র্যাডিক্যাল ইসলামিস্টরা, এবং তাকে সহায়তা করছে, মাসল পাওয়ারটা দিচ্ছে বাংলাদেশের আর্মি। সুতরাং এই যে র্যাডিক্যাল ইসলামিস্টরা, এদের সবচেয়ে জনপ্রিয় স্লোগান কোনটা? এদের সবচেয়ে জনপ্রিয় স্লোগান হচ্ছে ভারত বিরোধিতা করা। এদের রাজনীতির একেবারে ক্রিম পয়েন্ট হচ্ছে এন্টি ইন্ডিয়ান ক্যাম্পেইন। সেটা ইন্ডিয়ার সরকারে বিজেপি থাকুক, কংগ্রেস থাকুক, বা ওই আম আদমি পার্টি থাকুক, কিছু যায় আসে না। এদের প্রথম কথাই হচ্ছে এন্টি ইন্ডিয়া ক্যাম্পেইনটা হচ্ছে এদের রাজনীতির মূল সূত্র। তো সেই রাজনীতিটাকে করানোর জন্য যদি জামাত ভারতের কথা বলে, এটা সবাই জানে যে হ্যাঁ তারা বলছে। ইসলামিক অন্য একটা দল যদি বলে, এটা সবাই জানবে যে হ্যাঁ তারা বলছে। কিন্তু যখন খোদ ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, নোবেল লরিয়েট, তখন কিন্তু বিশ্ব এটাকে অন্যভাবে চিন্তা করবে।